সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শুরু করছি ক্লাস 11-এর এডুকেশান সাবজেক্টের ফাইনাল সাজেশান 2024। একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের 100% কমনযোগ্য সাজেশান। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ব্রড কোশ্চেন অর্থাৎ বিশ্লেষণধর্মী প্রশ্ন পত্র নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি প্রশ্নগুলো করেছি। আশা করি ক্লাস 11-এর এই প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অধ্যয়ন করো তাহলে ফাইনাল পরীক্ষায় তোমাদের কোনো রকম সমস্যা হবে না। প্রত্যেকটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে, এইটুকু আশা রাখছি। আমরা ক্লাস 11 এবং 12 এই দুটো ক্লাসকে নিয়ে উচ্চ মাধ্যমিক ধরা হয়, তাই ক্লাস 11কে কখনোই তোমরা গুরুত্বহীন ভাববে না। আগামী শিক্ষাবর্ষে ক্লাস 11 এবং 12 উভয়েরই সমগুরুত্ব থাকবে। আর একাদশ শ্রেণীর সঠিকভাবে পড়াশোনা না হলে দ্বাদশ শ্রেণীতে গিয়ে বিষয়বস্তুগুলো সঠিকভাবে বোঝা যায় না এবং সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। তাই আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সুবিধার্থে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন করেছি এবং আমাদের এই 11-এর সিলেবাসে 3টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এতে আছে 3টি অধ্যায়। প্রথম অধ্যায় আছে শিক্ষার ধারণা ও লক্ষ্য, দ্বিতীয় অধ্যায় শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান এবং শিক্ষার বিভিন্ন রূপ। এই 3টি অধ্যায় থেকে আমাদেরকে দুটো বড় প্রশ্ন লিখতে হবে। এখানে পরীক্ষা প্রশ্নপত্রে 3টে প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখতে হয়। এবং গ্রুপ বিতে আছে, গ্রুপ বিতে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আছে মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান। ষষ্ঠ অধ্যায়ে আছে শিশুর বৃদ্ধি ও বিকাশ এবং ষষ্ঠ অধ্যায়ে রয়েছে আমাদের পরিণমন ও শিখন এবং সপ্তম অধ্যায়ে রয়েছে সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণা। আর গ্রুপ সিতে আছে অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দ্বাদশ অধ্যায় এবং একাদশ অধ্যায়। অষ্টম অধ্যায়ে রয়েছে প্রাচীন যুগের শিক্ষা, নবম অধ্যায়ে আছে ইসলামিক শিক্ষা বা মধ্যযুগীয় শিক্ষা, আর দশম অধ্যায়ে আছে প্রাক স্বাধীনতার যুগের শিক্ষা পরিপ্রেক্ষিত বা শিক্ষা পরিকল্পনা এবং একাদশ অধ্যায়ে আছে গ্রেট এডুকেটর বা আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাবিদ বা ভারতীয় শিক্ষাবিদদের অবদান। তাহলে আমরা এই 11টি অধ্যায় থেকে এবারের 2024-এর ফাইনাল পরীক্ষার জন্য আমি সর্বমোট 22টি প্রশ্ন দিয়েছি। এই 22টি প্রশ্ন তোমরা যদি যথাযথভাবে পড়ে যাও তাহলে তোমাদের কোনো প্রশ্নের ক্ষেত্রে সমস্যা হবে না। তাহলে আমরা গ্রুপগুলো আলোচনা করলাম এবং প্রত্যেকটা গ্রুপ থেকে আমাদের কীরকম কী প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমি বলে দিলাম। গ্রুপ এ থেকে আসবে দুটো বড় কোশ্চেন 8, 8, 16। গ্রুপ বি থেকে আসবে দুটো বড় প্রশ্ন 8, 8, 16, 16, 16, 32, 16 এবং গ্রুপ সি থেকে আসবে একটা বড় প্রশ্ন। তাহলে সর্বমোট আমরা 40 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছি। আর এমসিকিউগুলো তোমরা সিলেবাসের প্রত্যেকটি অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে প্রত্যেকটা এমসিকিউ এবং এসিকিউ এর সঠিক অ্যান্সার দিতে পারবে। তাহলে আমাদের প্রথম অধ্যায় গ্রুপ এ থেকে আমি দিয়েছি সংকীর্ণ অর্থের শিক্ষা বলতে কি বোঝো।
বা সংকীর্ণ অর্থের শিক্ষা কাকে বলে এবং সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 2+6, এই হলো 8 নম্বরের প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায়? শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, বিষয়টি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি আমি বংশধারা বলতে কী বোঝায়? শিক্ষার্থী হলো বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, বিষয়টি ব্যাখ্যা করো। 2+6। এবং দ্বিতীয় প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ এবং এবার তোমরা অবশ্যই পাবে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে বা সংজ্ঞা দাও। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য এবং প্রকারভেদ আলোচনা করো। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষামূলক গুরুত্ব। 2+4+2 অর্থাৎ 8। এবং তৃতীয় অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে বা নিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞা দাও। নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নটাও তোমরা এবারের পরীক্ষায় অবশ্যই পাবে। দ্বিতীয় প্রশ্ন গণমাধ্যম বলতে কী বোঝায়? আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব। গণমাধ্যম হিসাবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা। 2+3+3। এই দুটি প্রশ্ন থেকে অবশ্যই একটা প্রশ্ন তোমরা এবার পাবে। গ্রুপ বি থেকে চতুর্থ অধ্যায় আমি একটাই প্রশ্ন দিয়েছি, মনোবিজ্ঞান কাকে বলে বা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। মনোবিজ্ঞানের পরিধি ও প্রকৃতি। 2+3+3। পঞ্চম অধ্যায় থেকে আমি 3টি প্রশ্ন দিয়েছি, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? বৃদ্ধি ও বিকাশের পার্থক্য নিরূপণ করো। ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন শৈশবকাল কাকে বলে? শৈশবকালের বৈশিষ্ট্য ও চাহিদাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বাল্যকাল কাকে বলে? বাল্যকালের চাহিদা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় শিখনের সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্য উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মনোযোগ কাকে বলে? মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। মনোযোগের বস্তুগত ব্যক্তিগত যে কোনো একটি উল্লেখ করে দিতে পারে বা নির্ধারক দিতে পারে। এবং সপ্তম অধ্যায় থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি, ধারণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন সংবেদন কি? সংবেদনের বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা করো। গ্রুপ সি থেকে অষ্টম অধ্যায় থেকে আমি দিয়েছি দুটো প্রশ্ন, পরাবিদ্যা ও অপরাবিদ্যা কাকে বলে? ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4+4=8। নবম অধ্যায় থেকে একটাই প্রশ্ন দিয়েছি, মক্তব ও মাদ্রাসা কাকে বলে? ভারতবর্ষের মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বা ইসলামিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বরের অর্থাৎ দশম অধ্যায়ে আমি দুটো প্রশ্ন দিয়েছি, উডের ডিসপ্যাচ কি? উডের ডিসপ্যাচের সুপারিশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো সার্জেন্ট পরিকল্পনা কি? স্যাডলার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। একাদশ অধ্যায়ে আমি 3টি প্রশ্ন রেখেছি, এখান থেকে তোমরা অবশ্যই একটি প্রশ্ন পাবে। 1 নাম্বার শান্তিনিকেতন ও বিশ্বভারতী কে কত সালে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বা শিক্ষা দর্শন আলোচনা করো। 2+6। 2 নম্বরের প্রশ্ন প্রাথমিক ও স্ত্রী শিক্ষা বিস্তারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তৃতীয় প্রশ্ন শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় এর অবদান উল্লেখ করো। এই হলো আমাদের প্রথম থেকে একাদশ অধ্যায়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্ন থেকে তোমরা অবশ্যই এবার ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় প্রশ্ন পাবে। তোমরা
অবশ্যই ভালো করে পড়াশোনা করো, এই প্রশ্নগুলো যথাযথভাবে তৈরি করো। যদি কোনো উত্তর তৈরি করতে তোমাদের কোনো রকম সমস্যা হয় আমাকে জানাতে পারো, আমার এই এডুকেশান চ্যানেলে মেসেজ করতে পারো, এবং এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ পেতে তোমরা কমেন্ট বা মেসেজ করো, অথবা আমার এই দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল বা মেসেজ করতে পারো। আমি অবশ্যই তোমাদের সহযোগিতা করব। আমাদের আমার বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীদের অনুরোধে আমি এবার এই ক্লাস 11-এর ফাইনাল সাজেশান তৈরি করেছি, এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের সুবিধার্থে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, এবং তারা যাতে ক্লাস 11-এ যথাযথ পরীক্ষা দিয়ে সঠিক নাম্বার পায় তার জন্য আমি সাজেশানটি তৈরি করেছি। তোমরা সবাই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো পড়ে যাও, আমার ওপর বিশ্বাস রাখো, অবশ্যই তোমরা সফল হবে এবং পরীক্ষা ভালো হবে।